হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা পিয়ুষ অ্যান্ড ফ্যামিলি থেকে প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এবং সেদিন পড়ছিল বাড়ির বাইরে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি। দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল বিকজ অনেক বছরের পুরনো কিছু স্বপ্ন, কিছু ভুলে যাওয়া স্বপ্ন, সেগুলো আমার পূরণ হওয়ার একটা আমি রাস্তা পেয়েছিলাম এবং সেই স্বপ্ন পূরণের জায়গাতেই আমার যাওয়ার ছিল। অ্যাকচুয়ালি আমি ছোটো থেকেই ডান্স করতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু কিছু সমস্যার জন্য আমি সেই স্বপ্নটা পূরণ করে উঠতে পারিনি। এরই মধ্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো আমি হাতে নেল এক্সটেনশন করেছি এবং চুড়ি পরেছি, কালারফুল চুড়ি, বিকজ আমি যেখানে যাচ্ছি সেই গ্রুপটাও ভীষণ কালারফুল। সো আমি সুযোগ পেয়েছিলাম ডান্স করার, যেটা একটা গ্রুপ ডান্স ছিল এবং হঠাৎ করেই সেই সুযোগটা আসে এবং আমি তখন খড়দা স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য। আমাদের এখান থেকে একটা ট্রেন যায় খড়দা থেকে, যেটা ডাইরেক্ট বালিগঞ্জ অবধি যায়। তো আমি ওই ট্রেনেতেই উঠে পড়েছিলাম এবং ট্রেন চলতে শুরু করে দিয়েছিল। ট্রেনের লাইনগুলো দেখতে দেখতে খানিক কিছু কিছু সময় নিজের জীবনের কথাটাও ভাবি যে এই যে ট্রেনের লাইনগুলো যেরকম আঁকা বাঁকা হতে হতে গিয়ে তারপরে সমান্তরালে আসে, আমার জীবনটাও ঠিক সেমভাবেই এরকম আঁকা বাঁকার মধ্যে দিয়ে গিয়েই এখন খুব ইজি হয়েছে। বাট এতটা ইজি আমার লাইফটা আগে ছিল না, বিকজ আমি একটা এমন পরিবার থেকে বিলং করি যেখানে স্বপ্ন পূরণ বা নিজের শখ ইচ্ছা এগুলো বরাবরই আমি ভীষণ চেপে রেখে মনের মধ্যে চাপতে চাপতে হয়তো সেগুলো কিছু কিছু ভুলেও গেছি, কিছু কিছু সেগুলোর মনেও নেই। তো এই যে লাইনের ক্রসিংগুলো তোমরা দেখছো, যে এক লাইন থেকে এক লাইনে যাচ্ছে, কিভাবে যাচ্ছে এই ক্রসিংগুলো, এগুলো কিছুটা আমার জীবনের সাথে মিল খায়। তো ওই জন্যই আমি তোমাদেরকে কিভাবে বলবো যে কতটা ভালোবাসতাম ডান্স করতে, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা আমার কোথাও নষ্ট হয়ে গেছিলো। তো সেদিন আমি বালিগঞ্জে নেমেছিলাম এবং বালিগঞ্জ থেকে আমার আবার ট্রেন ছিল নিউ গড়িয়া অবধি। তো ফার্স্ট দিন আমাদের ডান্সের রিহার্সালের জন্য আমাদের যেতে হবে মুকুন্দপুর, তার জন্য আমি নিউ গড়িয়াতে নেমেছিলাম এবং ওখান থেকে অটোয় করে গেছিলাম অজয়নগর এবং অজয়নগর থেকে আবার অটো করে গেছিলাম মুকুন্দপুর। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি অটোয় বসে গেছি। এই রাস্তাটা আমার কাছে নতুন, কারণ এর আগে যখন আমি মুকুন্দপুর এসেছি আমি মেট্রোতে করে এসেছি। তো আমার ইচ্ছে ছিল যে আমি মেট্রোতে করে যাব না, আমি একটু ব্রেক জার্নি করে যাব যাতে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারি। একটার মধ্যে পৌঁছাতে হতো। যেখানে যাচ্ছিলাম সেই জায়গাটা আমার খুব চেনা, খুব আপন, খুব নিজেদের লোক, কিন্তু কার কাছে শিখবো, কীরম ডান্সের স্টেপ হবে, কীরম গ্রুপ মেম্বার্স হবে, এইগুলো নিয়ে একটা মনের মধ্যে কৌতূহল ছিল। তো আমি গলি গলি ছেড়ে বড় রাস্তায় উঠে পড়েছিলাম এবং অজয়নগরের ওখানে নেমে আমি আবার অটোর জন্য ওয়েট করছিলাম। তো এখান থেকে অটো পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ সব অটো আবার সব দিকে যায় না। তো আমি যাই হোক একটা অটোয় উঠে পড়েছিলাম এবং সেটা চলতে শুরু করে দিয়েছিল এবং এটাই আমার লাস্ট অটোতে ওঠা এবং এরপরে আমাকে রিক্সা করতে হবে। তো অটো দাদার সাথে কথা বলতে বলতেই জানতে পারলাম যে এখান থেকে উল্টোডাঙ্গা অবধি ডাইরেক্ট বাস যায়। তো আমার সেটা আইডিয়া ছিল না, কারণ প্রতিবারই আমি যখনই এখানে এসেছি আমি পিয়ুষের সাথেই এসেছি, আমি একা কোনোদিন আসিনি। তো এই আমার ফার্স্ট টাইম। তো অটো থেকে নেমে আমি উঠে পড়েছিলাম রিক্সায় এবং আমার গন্তব্য সেখানে আমি এসে পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে আমাদের গরিমা গৃহ, যেখানে আমরা যারা এলজিবিটি কমিউনিটি বিলং করি আমরা এখানে থাকি। এটা আমাদের একটা শেল্টার হোম। এখানে অনেক মানুষ এরকম আছে যারা বাড়ি ঘরদোর ছেড়ে এসে এখানে রয়েছে। এই যে আমার হাতটা ঠিক করাচ্ছে সে হচ্ছে আমাদের ডান্স টিচার, আমার ডান্স টিচার, যার নাম হচ্ছে প্রিয়া রাই মজুমদার। সত্যি কথা বলতে গেলে এত কড়া ডান্স টিচার, আমার মতো মানুষ, আমিও ভয় পাচ্ছিলাম যে যদি ঠিক না হয় কিরম কি বলে। যাই হোক প্রথম দিন ভীষণ ভালো রিহার্সাল হয়েছিল। আমরা সবাই ছিলাম, বৃষ্টি, বিপা, সিমরন, শক্তি ইজ আ ফ্যান্টাস্টিক ডান্সার। শক্তির মতো ডান্স পশ্চার এবং স্টাইল, যে কোনো গান যে কোনো জিনিস ও ইজিলি ক্যাচ করতে পারে। আর আমি একটা জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম যে রিলস করা, ইনস্টাগ্রামের রিলস করা আর রিয়েলিটিতে ডান্স করা দুটোর মধ্যে হিউজ পার্থক্য, হিউজ ডিফারেন্স। বলার মতো নয় যে কতটা ডিফিকাল্ট। ওই একটা পশ্চার করে দাঁড়িয়ে থাকা, তারপরে সেটার পরের পশ্চারটা ভাবা। আর যিনি আমাদের ডান্স টিচার ছিলেন উনি তো ইজিলি জিনিসগুলো করে দিচ্ছিলেন, আর আমি সত্যি কথা বলতে ভাবছিলাম যে কিভাবে এটাতে আস্তে আস্তে উতরাবো। তো দেখো তোমরা যে কিভাবে উনি আমাদের শেখাচ্ছেন, পুরো
পার্ট টু পার্ট পুরো একদম যতটা নিখুঁতভাবে করা যায়। আসলে প্রথম দিন যেখানে আমরা গেছিলাম সেই জায়গাটা আমাদের এতজনের জন্য প্রচণ্ড রকম ছোট হয়ে গেছিলো এবং ঠিকঠাকভাবে হাত ওঠানো বা ঠিকঠাকভাবে নিজেকে মেলে ধরতে পারছিলাম না। তো একটু সমস্যা হচ্ছিল, যার জন্য আমরা মানে খুব আনকমফোর্টেবল ফিল করছিলাম। বাট এই জায়গাটা আমাদের জন্য ভীষণ শান্তির জায়গা। কিন্তু আমরা এতজন হয়ে গেছিলাম ডান্সে যে আমরা একে অপরকে ধাক্কা দিচ্ছিলাম রীতিমতো। তো যাই হোক, শেষ পর্যন্ত ডান্সটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে কি করব এবং বডি পশ্চারগুলো বুঝতে পারলাম এবং যেভাবে পা তুলে দাঁড়াতে হচ্ছিল, যেভাবে রাইডি করছিল, সেইভাবে সত্যি কথা বলতে এখনও আমি অন্তত করে উঠতে পারিনি। মানে উনি সত্যি চোখের সামনে যখন ডান্স করে না, চোখের পাতাটাও পর্যন্ত ফেলতে ইচ্ছে করে না, এত সুন্দরভাবে উনি ডান্স করেন। আমাদের ডান্স সং ছিল জাগো দুর্গা, আর অসম্ভব সুন্দর একটা গান, তার সাথে রায়দির অসম্ভব সুন্দর মুভসগুলো এবং সেগুলোতে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফিট হওয়া, এটা একটা বিশাল ব্যাপার ছিল। আমাদের পুরো গানটা এডিট করেছিল বৃষ্টি এবং এই গানটাতে আমাদের ফার্স্ট ডে যে শোটা ছিল সেখানে আমাদের নর্মাল একটা ডান্স ছিল, মানে এই ডান্সটাই নর্মালি ছিল। বাট আমাদের সেকেন্ড ডে যেখানে এই ডান্স পারফরমেন্সটা ছিল সেখানে একজন লাইভ মা দুর্গার মুখ আঁকবেন একজন আর্টিস্ট এবং একজন মাটির হাত, মানে মায়ের মাটির হাত তৈরি করবেন ইনস্ট্যান্ট, এরকম কিছু পস্টার ছিল। তো সেগুলো নিয়ে আমাদের পুরো ডান্সটা ছিল, যেটা আমাদের সেকেন্ড পারফরমেন্সে। তো আমাদের ফার্স্ট দিনের রিহার্সাল শেষ হয়ে যাওয়ার পর আমরা একটুখানি বসে বসে সবাই সবার পস্টার এবং পয়েন্ট অফ ভিউ ডিসকাস করছিলাম। রাইদি এমন একটা মানুষ যে আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করে করে কার কোন পস্টারের সুবিধা, কে কীভাবে করতে কমফোর্টেবল, সব কিছু ভীষণ ভাবে উনি মানে পুরো ক্যালকুলেট করে গানটাকে সেট করেছিল। আর সত্যি এন্ড অফ দ্য ডে আমরা যখন স্টেজে উঠেছি করেছি, প্রত্যেকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে, এটা একটা বিশাল বড় পাওয়া ছিল। তো ভালোই হলো প্রথম দিনের ডান্স রিহার্সাল এবং সত্যি মানে আমার এটা অনেক বছরের স্বপ্ন পূরণ বলতে পারবো। আমি আমার জীবনের কয়েক যুগ পেরিয়ে এসেছি, তারপরে গিয়ে আজকে এই স্বপ্নটা পূরণ করার একটা সুযোগ পেয়েছি এবং এমন একজন মানুষের কাছ থেকে আমি প্রথম আমার এই নৃত্য শিক্ষা পেলাম, যিনি একজন মানে ওয়ান্ডারফুল ডান্সার, মানে তাকে দেখলে সত্যিই মনে হয় যে সত্যি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি তাকে। এত সুন্দরভাবে উনি পুরো ব্যাপারটাকে সাজিয়েছিলেন, এত সুন্দরভাবে উনি পুরো জিনিসটাকে এত সুন্দরভাবে গুছিয়েছিলেন যে আমরা কিছু না পারলেও মানে সেই সঙ্গে এবং সেই সাথে আমরা সবাই সুন্দর লাগছিলাম। তো ফার্স্ট ডে ডান্স রিহার্সাল শেষ, এবার বাড়ি ফেরার পালা। আমি ওখান থেকে যথারীতি উল্টোডাঙ্গার বাস ধরেছিলাম এবং উল্টোডাঙ্গা দিয়ে আমি আসছিলাম। বাইপাসে আস্তে আস্তে শুধু আমার মাথায় ঘুরছিল সেই ডান্স পশ্চারগুলো এবং বাসে বসে বসেই আমি গানটাকে ডাউনলোড করি আমার মোবাইলে এবং সেটা শুনতে শুনতে আসি। গানটা এত সুন্দর ছিল যে, আর তার সাথে রায়দির কম্বিনেশন, মানে আমি জাস্ট ইমাজিন করছিলাম যে আমরা যখন সবাই মিলে রেডি হয়ে স্টেজে উঠবো তখন কীরকম লাগবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে, প্রত্যেক সানডে করে আমাদের ডান্স রিহার্সাল থাকতো। তো আমার সেকেন্ড সানডে যাওয়ার ছিল, সেদিনকে পিয়ুষ বাড়িতে ছিল এবং ভাগ্যক্রমে ও আমাকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দেয় এবং পিয়ুষকে আমি বলেছিলাম আমার সাথে যেতে, বাট ও নিজস্ব কিছু কাজ ছিল ওই জন্য যেতে পারিনি। আমাদের সকলেই প্রিয় খড়দা স্টেশনে এসে আমি উপস্থিত হই এবং এখান থেকে সেম আমি 12:05 একটা বালিগঞ্জ
ওপর দিয়ে একটা ট্রেন যায়। তো আমাদের নেক্সট ডে আমাদের রিহার্সাল ছিল বালিগঞ্জ কালচারাল মোড়। সেটার জন্য আমাকে বালিগঞ্জ দিয়েই যেতে হতো, কারণ ওই জায়গাটা আমাদের জন্য ভীষণ ছোট হয়ে গেছিলো। তো আমি বালিগঞ্জে এসে পৌঁছেছিলাম এবং ব্রিজ দিয়ে গিয়ে আমাকে অটো ধরতে হবে জুগলসের জন্য, যেটা গড়িয়াহাটের ওপর দিয়ে যায়। তো আমি যথারীতি অটোতে বসেছিলাম এবং চতুর্দিকে শুধু তখন পুজো পুজো ভাইবস, মানে সবে সবে বাঁশ বাঁধতে শুরু করেছে, সবে সবে পোস্টার, প্রচণ্ড রকম মানে মানুষের আনাগোনা ভিড়, মানে সব দিকে একটা পুজো পুজো ভাব, তার মধ্যে এত সুন্দর একটা গানের রিহার্সাল, মানে আর সেই গানটাতে আমি ডান্স করছি, মানে আমার ডান্স করাটা আমার কাছে একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট। তো আমি এসে পৌঁছে গেছিলাম জুগলসে এবং সেখান থেকে আমাকে হেঁটে যেতে হতো। এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল মোড়ে যে বড় দুর্গোৎসবটা হয়, সেই দুর্গা ঠাকুরের প্যান্ডেল, এবং জুগলসে নেমে আমাকে হেঁটে ওই 5 মিনিট মতো তারপরে আমাকে আসতে হতো যে কুচিনা ফাউন্ডেশনের একটা অফিস আছে, তো সেইখানে আমাদের ডান্সের রিহার্সাল হতো। জায়গাটা অনেকটা বড়, তো আমরা যে কজন ছিলাম সেখানে খুব ভালো মতোভাবে আমরা ডান্স রিহার্সাল করতে পারতাম এবং মানে বসে সমস্ত কিছু আলোচনা। আর সব থেকে ভালো ছিল তখন হালকা হালকা গরম ছিল এবং এসির জন্য, এসিটা হচ্ছে সব থেকে বেস্ট। এবং এখানেও রাইদি আবার কিছু স্টেপ চেঞ্জ করছিল এবং সেদিনকে ছিল আমাদের পরীক্ষার দিন, কারণ প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মানে রাইদি দেখছিল যে কে মানে কতটা মনে রেখেছে। এবং শক্তি তো জাস্ট ফাটাফাটি পারফরমেন্স করে বেরিয়ে গেল, আর আমরা যারা বাকি ছিলাম তারা আমরা শুধু ভাবছি যে কিভাবে আমরা করব। তো শক্তি যখন করছিল আমরা সবাই মন ভরে দেখছিলাম যে কীরমভাবে কি করা যায়। আর সত্যি কথা বলতে শক্তি ভীষণ ভালো ডান্স করে এবং সবথেকে অবাক ব্যাপার, ওর মুখের মধ্যে একটা মিষ্টতা আছে যেটাতে মানে ওকে সব কিছুতে মানায়। তো শক্তির ডান্সটা আমরা দেখছিলাম এবং রাজি তখন আমাদের মানে জাস্ট বলছিল যে মন খুলে হাসতে, দাঁত বের করে হাসতে, কারণ হাসির মধ্যে একটা আলাদা মাধুর্য থাকে, তো যেটা আমাদের ডান্সে ভীষণভাবে লাগে। তো যাই হোক, শক্তির ডান্সটা প্রায় শেষের দিকে এবং এরপরেই পালা ছিল বিপা, তারপর রাইমা, তারপর আমি। তো ইটস মানে ভেরি টাফ ডে, কারণ আমি সত্যি কথা বলতে বাড়িতে এসে আমার কিছুই মনে ছিল না। আমি ভিডিওসগুলো দেখছিলাম বাট অতটা প্র্যাকটিস করিনি, ভেবেছিলাম যাবো হয়ে যাবে, মানে আমি তখনও জিনিসটাকে ইজি নিচ্ছিলাম, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা ইজি ছিল না। কারণ সত্যি কথা বলতে প্রত্যেকের কথা মাথায় রেখে প্রত্যেকের কোন স্টেপের সুবিধা হচ্ছে, কোন স্টেপটাতে আনকমফোর্টেবল ফিল করছে, এগুলো সব রাইদিকে খেয়াল রাখতে হয়েছিল। তারপরে ছিল বৃষ্টি, মানে বৃষ্টি, আমি দীপা সব আমরা একই ক্যাটাগরিতেই ছিলাম যে কি হবে। তো যাই হোক, কোনোরকমভাবে বৃষ্টিও করলো, কারণ সেদিন আমরা কেউই জানতাম না যে আমাদের এরমভাবে টেস্ট নেওয়া হবে। তো সেভাবে প্রিপারেশনও ছিল না, মানে বুঝেও উঠতে পারিনি। আর এরপরে ছিলাম আমি। যাক, স্টার্টিংটা আমি ভালোই করেছিলাম, মোটামুটি স্টেপগুলো আমার মনে ছিল, কিন্তু আস্তে আস্তে যখন গান বাজতে শুরু করলো তখন আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, বুকের মধ্যে জাস্ট ডিপ ডিপ হচ্ছিলো যে কোথায় আমি ভুলবো, কোথায় আমি স্টেপ ভুল করব। তো এইটা নিয়েই স্টার্ট করেছিলাম, তো তারপরে কন্টিনিউ করি। আইডি তখন যতই ভেরি গুড বলুক, তখন আমার বুকের ভেতরটা জাস্ট ডিপ ডিপ করছিল যে আমি কোথায় ভুল করব, কোথায় কি ভুলে যাব। তো যাই হোক, তখনও পর্যন্ত আমার সবটাই মনে ছিল মোটামুটি।
এরই মধ্যে ভালোই ডান্স করছিলাম, কিন্তু হঠাৎ করেই আবার তার মধ্যে সাউন্ড সিস্টেমটা খুব প্রবলেম করছিল, মানে হঠাৎ করেই চলতে চলতে বন্ধ হয়ে গেছে আর আমি ওখানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি, পুরো ব্ল্যাঙ্ক, মানে আমার তখন আর কিছু মনে নেই। ওরা সবাই তো সবাই চেষ্টা করছিল একটু আমাকে ম্যানেজ করার, বাট আনফর্চুনেটলি আমার সত্যি তখন কিছু আর মনে পড়ছিল না। বাট ঠাকুরকে প্রে করছিলাম জাস্ট কিছু একটা হোক, জাস্ট গানটা স্টার্ট হয়ে যাক, দেখ হয়ে গেছিলো তারপরে। তখনও পর্যন্ত সবটা ঠিক ছিল, কিন্তু তারপরেই আর মনে পড়ছিল না কী করবো। যাই হোক, ওখান থেকে রায় দিয়ে আমাকে ইশারা করে একটু দেখিয়ে দেওয়াতে শেষটা রক্ষা হয়ে গেছিলো, যে শেষ অবধি আমার একটু একটু মনে ছিল। বাট করেছিলাম মধ্যিখানে অনেকগুলো ভুল, যখন নিজের ভিডিওটা নিজে দেখছিলাম তখনই বুঝতে পারছিলাম যে কোথায় কোথায় ভুল হয়েছে, আর আমি মিউজিকের আগে আগে করছিলাম। তো যাই হোক, সেগুলো ঠিক হয়ে গেছিলো, তবে সেদিনটা খুব ভয় পেয়েছিলাম। এরপরে ছিল রাইমার পালা। হোক, এইভাবে আমাদের সেকেন্ড সানডের রিহার্সাল কমপ্লিট হলো এবং আমি বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে। ভালোই লাগছিলো হেঁটে যেতে, কারণ সব দিকেই পুজো পুজো ভাইবস। এবং ওখান থেকে আমাকে বালিগঞ্জ স্টেশন, অ্যান্ড বালিগঞ্জ স্টেশন থেকে আমাকে আবার শিয়ালদা অবধি যেতে হতো। তো এটা ছিল থার্ড ডে অফ রিহার্সাল। আমি সেদিনকে শাড়ি পরেছিলাম, এবং শাড়িটা এই জন্যই পরে গেছিলাম কারণ আমি কোনোদিন এর আগে শাড়ি পরে ডান্স করিনি। ওই যে বললাম যে ইনস্টাগ্রামে রিলস বানানো আর সত্যিকারের সবার সামনে ডান্স করা, দুটোর মধ্যে হিউজ পার্থক্য। তো আমি ভীষণ ভয় লাগছিল, কারণ শাড়িটা পরে যাওয়াটা খুব দরকার ছিল, কারণ বুঝতে পারছিলাম যে কতটা পা উঠবে। এরই মধ্যেখানে আমি এসে পৌঁছে গেছিলাম, এবং তখন চলছিল সবার লাঞ্চ টাইম, এবং সবাই সবার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিল, এবং সবাই আমরা সেখানে শেয়ার করে খাবার খাই। সেদিন আমি সবার জন্য বানিয়েছিলাম পাস্তা। আমি পাস্তাটা খুব ভালোবাসি, তো পাস্তা বানিয়ে নিয়ে এসেছিলাম এবং সবাই মিলে পাস্তা খাচ্ছিলাম, শেয়ার করছিলাম। এবং অনুদা বানিয়ে নিয়ে এসেছিলো সবার জন্য চাউমিন, এবং শক্তি নিয়ে এসেছিলো মোমো, বৃষ্টি নিয়ে এসেছিলো খিচুড়ি। মানে সবাই আমরা ভীষণ এনজয় করতাম এই আমাদের রিহার্সাল টাইমটা, যে সবাই এখানে সুন্দরভাবে বসা, আলোচনা করা, এবং এত সুন্দরভাবে একটা টাইম স্পেন্ড করা, এবং তারপরে খুব 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 বকা খেয়ে আবার নাচের রিহার্সালে ফিরে যাওয়া। আর রাইদি তো যেখানে বসে থাকে সেখানে বসে বসেই স্টেপ দেখাতে থাকে, আর আমাদের সেগুলো মনে রাখতে হয়, কারণ সত্যি সেই মানে প্রত্যেকটা স্টেপ তার মনে রাখতে হয়। শাড়িটাকে আমাদের রিহার্সালের দিনকে যেরকমভাবে পরা ছিল সেরকমভাবেই পরেছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কোথায় প্রবলেম হবে ডান্স করতে গিয়ে। তো সেদিনকে রাইদির সাথে ফাইনাল রিহার্সাল ছিল আমাদের, রাইদিও আমাদের সাথে মধ্যখানে ডান্স করছিল।
আমাদের সেদিনকে প্রত্যেকটা স্টেপ ফাইনাল হয়েছিল এবং কে কোন স্টেপে ডান্স করব এবং খুব ভালো লাগছিল। যারা দেখছিল তারা ভীষণ ভালো বলছিল, প্রশংসা করছিল। কিন্তু তখনও আমাদের কিছু কিছু স্টেপ চেঞ্জ করার ছিল এবং তখনও পর্যন্ত আমরা আমাদের যে রিয়েল স্টেজ সেটাকে তখনও দেখিনি এবং সেটা অনুযায়ী আমাদের কিছু কিছু স্টেপ, কিছু কিছু পশ্চাৎ চেঞ্জের ছিল এবং খুব ভালো লাগছিল যে রাইদি যখন সামনে ডান্স করছিল, মানে মনে হচ্ছিল জাস্ট ওয়াও। ফাইনালি সেদিনকে সব কিছু পারফেক্ট ছিল এবং আমরা সবাই ঠিকঠাকভাবে করেছিলাম। তাও দু একটা একটু 19-20 হচ্ছিলো, তাও সব কিছু ভীষণ পারফেক্ট ছিল এবং সেদিনকে রাইদির কাছ থেকে আমরা একটুও বকা খাইনি। রাইদি ভীষণ বলেছিল ভেরি গুড। তো টিচারের মুখ থেকে ভেরি গুড শোনার একটা মজাই আলাদা। এবং সেদিনকে আমাদের ফুল ডান রিহার্সাল ছিল, তার মধ্যে মনুদা এবং রাজদার একটা যে পোর্শন ছিল সেইটা ছিল। রাজদা সেদিনকে প্রেজেন্ট ছিল না, তো মনুদা একাই সেদিনকে ডান্স করছিল এবং ফাইনালি আমাদের কমপ্লিট স্টেপ ছিল এবং কমপ্লিট প্রসেসটা আমাদের টোটাল ডান্স আমরা পুরো টোটাল কমপ্লিট করেছিলাম। আর বিপা আর আমি একসাথেই বেরাই, যথারীতি বাস ধরেছিলাম বালিগঞ্জ স্টেশন যাওয়ার জন্য এবং তোমরা দেখতে পাচ্ছ গড়িয়াহাটে তখন মারাত্মক ভিড়। আর তখন সবে পুজোর শপিং চলছে, জাস্ট লাস্ট মোমেন্ট শপিং। এটা হচ্ছে আমার ফোর্থ ডে। আমি আবার সেমভাবে হরদা স্টেশন থেকে বালিগঞ্জ যাওয়ার জন্য ট্রেন ধরি। আমি প্রত্যেকটা জিনিস এই জন্যই ক্যাপচার করেছিলাম বিকজ এটা আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন ছিল এবং আমি চেয়েছিলাম যে তোমাদের আমি প্রত্যেকটা জিনিস দেখাবো। এই জার্নিটা আমার লাইফের সব থেকে বড় পাওয়া। ওদেরকে প্রচুর কাজ করতে হয়েছে নিজেদের এক্সপ্রেশন ঠিক করার জন্য, কারণ এক্সপ্রেশনে অনেকটা ডান্সের যদি ভুলভ্রান্তিও কিছু হয়ে থাকে সেটা এক্সপ্রেশনে অনেকটা কভার হয়ে যায় এবং সেই এক্সপ্রেশন, সেই দুর্গার অবতার, কখনো তার মুখে হাসি, কখনো সে রাগী, কখনো তার 10 হাত, কখনো সে নর্মাল, মানে এই যে একটা ট্রানজ্যাকশান করতে হচ্ছিল, তো সেইগুলোই আমরা পারফেক্ট করার চেষ্টা করছিলাম এবং যতটা সম্ভব হয়েছে আমি করেছি আমার 100% দিয়ে। কারণ আমি অনেক বছর বাদে এই স্বপ্নটা নিয়ে বাঁচছিলাম, অনেক বছর বাদে আমার একটা প্রিয় জীবনের একটা অংশ ডান্স, সেটাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম। তবে সব জায়গাতেই সব কিছু জিনিস স্মুথ হয় না, কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা নিয়েও মানুষকে চলতে হয়। সেইভাবে এখানেও কিছু সমস্যা হচ্ছিল আমার, কিন্তু তবুও সেটাকে রাইদি ভীষণ সুন্দরভাবে ম্যানেজ করে দিয়েছিল। আর একটা কথা আমি ইম্পর্টেন্টলি এখানে বলতে চাই, আমরা সবাই LGBTQ কমিউনিটি মেম্বার। আমাদের মানে আমার জীবনের একটা সত্য ঘটনা যেটা হচ্ছে যে আমি এর আগেও প্রচুর জায়গায় ডান্সের জন্য অ্যাপ্লাই করেছি, বলেছি আমাকে তোমাদের সাথে নাও, আমি ভালো করতে পারি, কিন্তু সব জায়গা থেকে আমাদের যে সিসজেন্ডার কমিউনিটি যেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম বা বলেছিলাম বা রিকোয়েস্ট করেছিলাম, সেই সব জায়গা থেকে আমাকে কোনোদিনই কোনোভাবে অ্যাপ্রোচ আসেনি বিকজ তারা সবাই জানতে চেয়েছে যে আমার কত দিনের এক্সপিরিয়েন্স, আমি কোথা থেকে ডান্স শিখেছি, আমি কি পারি না। তো কিন্তু আমাদের একমাত্র এই LGBT কমিউনিটি যেখানে সবাইকে সাদরে আমন্ত্রণ করা হয়, সবাইকে বিনা কোনো কিছু না জেনেও তাকে সেই গ্রুপের মধ্যে নেওয়া, সেই জিনিসগুলো শেখানো, মানে আমি সত্যি আমাকে সবাই মিলে এত হেল্প করেছে, এত ফ্রেন্ডলি বিহেভিয়ার, আমি সত্যি এর আগে কোনোদিন এত ভালো একটা অ্যাটমসফিয়ার, আমাদের LGBT কমিউনিটির মানুষরা এত ফ্রেন্ডলি হয়, এত তাদের আবেগ হয় যে তারা কোনো কিছু বিচার না করে একটা মানুষকে বুকে জড়িয়ে ধরে নিতে পারে। তো এইটা আমার প্রথম কাজ নয়, এর আগেও আমি বহু কাজ করেছি LGBT কমিউনিটির সাথে, আমি আছি এই কমিউনিটিতে, আমার এইটা কমিউনিটি আমার একটা জীবনের অংশ, আমার জীবনের একটা অনেক বড় অংশ। তো সেইখান দিয়ে আমি আমার জীবনের প্রথম একটা সুযোগ পেলাম নিজেকে প্রকাশ করার। কমিউনিটি আমাকে জায়গা করে দিয়েছে বলার যে আমিও আজকে একজন ডান্সার, আমি নাচ করতে পারি, নাচ শিখতে পারি, গ্রুপে সবার সাথে তালে তাল মিলিয়ে করতে পারি। তো
আমি বলে বোঝাতে পারবো না যে এই গ্রুপ, এই ডান্স আমাকে জীবনে কি দিল। মানে একটা অপূর্ণ চাওয়া, অপূর্ণ ইচ্ছা, যেটা আমার অনেক দিন বাদে, অনেক বছর বাদে পূরণ হলো। মানে সত্যিই থ্যাংক ইউ বলতে চাই সবাইকে, যে তারা আমাকে কোনো কিছু বিচার না করে শুধুমাত্র আমার ট্যালেন্ট দেখে আমাকে তাদের সাথে এই সুযোগটা করে দিয়েছে। এবং ইন ফিউচারে আমরা আরও অনেক অনেক ডান্স করব এবং অনেক রকম ড্রেসে করব, সেটারও একটা ব্যবস্থা করতে চলেছে রাইদি। তো এটাও ভীষণ ভালো লাগার বিষয়, ভালো লাগার ব্যাপার। তো থ্যাঙ্কস টু অল, আমার সমস্ত পরমা প্রকৃতি যারা বন্ধু আছে তাদের সবাইকে থ্যাঙ্কস, যে তোমরা আমাকে সুযোগ করে দিয়েছো তোমাদের সাথে ডান্স করার। এবং সব কিছু স্টেপ পরপর ঠিক হয়ে যাওয়ার পরও সেদিন আমরা ভুল করছিলাম যে যাতে একসাথে হয়। রাইদি ভীষণ 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 পেশেন্স নিয়ে আমাদেরকে শিখিয়েছে এবং আমরা যথারীতি চেষ্টা করছিলাম যাতে একটু ঠিক হয় আমাদের, কারণ সত্যি অত বড় স্টেজ, অত বড় অডিয়েন্স এবং সবার সামনে একটা ডান্স পারফরমেন্স করা, অ্যাজ এ টিচার যিনি, তার তো টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। এবং বুঝতে পারছিলাম যে কোথাও একটা ভুল করছিলাম, কিন্তু তবুও সবার সাথে মিলিয়ে গুছিয়ে করতে হতো। এবং রাইদিও সেটা চেষ্টা করছিল যাতে আমরা সবার সাথে মানে কোঅর্ডিনেশনটা জাস্ট আমাদের পারফেক্ট হয়ে যায়। বাদবাকি সব ঠিক ছিল। এবং ছেলেদের নাচও ছিল, ছেলেগুলোও খুব বকা খাচ্ছিল কারণ তারাও হাসি মুখে ডান্স করছিল না। এটা শারদীয়ার উৎসব ছিল, মহালয়ার আগের দিনকে আমাদের এই প্রোগ্রামটা ছিল এবং সিঁদুর খেলা, আনন্দ, উৎসব সব কিছু নিয়ে। এবং এটাকে পারফেক্ট করতে গেলে আমাদের সবার আগে একটা জিনিসই দরকার, যেটা হচ্ছে হাসি, মুখে হাসি। এবং সেটাই রাইদি বলছিল যে হাসতে হবে এবং যাই হোক, আমাদের যেমন ডান্সটা হয়ে গেছিল ঠিকঠাক রেডি। এবার আমাদের পালা ছিল আমাদের এক্সপ্রেশন ঠিক করার। এক্সপ্রেশনে অনেক সময় ডান্সের অনেক ভুল ঢাকা পড়ে যায়, তো আমরা এক্সপ্রেশনটাকে ঠিক করার চেষ্টা করছিলাম এবং সবাই সত্যি প্রচুর স্ট্রাগল করছিলাম আমরা ঠিক করার জন্য, পারফেক্ট করার জন্য। যাই হোক, আমাদের ডান্স পারফরমেন্স শেষ হওয়ার পর আবার একবার আমাদের মানে প্রচেষ্টা ছিল পারফেক্ট করা। তো রাইদি আমাদের জন্য আবার পারফরমেন্সটা করছিল এবং প্রথম থেকে করছিল যাতে আমরা পারফেক্ট করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, পুরো ব্যাপারটাই হচ্ছে পারফেক্ট হওয়া। গ্রুপের প্রতিটা মেম্বারের পা হাত একসাথে উঠবে, এক্সপ্রেশন সেম হবে, সেম টাইমে স্মাইল করবো, সেম টাইমে আমরা একটা রৌদ্র রূপ ধারণ করব। তো মেইন ব্যাপারটাই হচ্ছে, টোটাল ব্যাপারটাই হচ্ছে এক্সপ্রেশন। তো এক্সপ্রেশনের ওপর কাজ করাটা ভীষণ দরকার ছিল। তো রাইদি যখনই ডান্স করে মুখে একটা মিষ্টি হাসি নিয়ে করে, সেই হাসিটা আনা আমার দরকার ছিল, যেখানে আমরা প্রচণ্ড সবাই টেনশন করছিলাম যে ঠিক হবে কি না। তো সেইটা ভুলে আমাদের হাসতে হবে। সত্যি যখন রাইদি ডান্স করছিল তখন আমিও ভাবছিলাম যে কবে আমি রাইদির মতো একজন পারফেক্ট ডান্সার হতে পারবো, কবে এত সুন্দর পশ্চার নিয়ে ডান্স করতে পারবো। মানে চোখে দেখাও একটা, বলে না যে চোখে দেখার একটা শান্তি, সেটা আমি সত্যি রাইদিকে দেখলে পাই। কারণ এত সুন্দরভাবে ডান্স করে, প্রত্যেকটা ওয়ার্ড, গানের প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে সেই ওয়ার্ডগুলো নিয়ে সে ডান্স করে, প্রত্যেকটা বিটের সাথে ডান্স করে, একটা বিটও তার মিস হয় না, একটা এক্সপ্রেশন তার মিস হয় না। কতটা পারফেক্ট, কতটা পারফেকশন নিয়ে সেই ডান্সটাকে করছিল। মানে সত্যি এগুলো জীবনে একটা দেখা, একটা পাওয়া আমার কাছে। ডান্সই এমন একটা জিনিস যেটা সত্যি সবার পারফেক্ট হয় না। বহু বছর, বহু সাধনার ফল হচ্ছে এই ডান্স, এই এক্সপ্রেশন, এই মুখের হাসি। তো সব কিছুই রাইদি আমাদের আবার একবার করে ভেঙে ভেঙে বলছিল, কারণ আমাদের আগামী দিন আসছিল যেদিনকে আমরা স্টেজের মধ্যে রিয়েলে একবার স্টেজটাকে দেখব এবং সেখানে একবার নিজেদের পজিশানগুলো দেখব। তো এই দিনটাও আগিয়ে আসছিল। তো আমাদের সত্যিই ভীষণ পারফেক্ট হওয়াটা দরকার ছিল। তো সেটারই প্রচেষ্টা চলছে এবং সেটারই প্রচেষ্টা করছিল রাইদি।
এইভাবে রাইদির ডান্স করে শেষ হলো সেদিনকার চতুর্থ দিনের রিহার্সাল। এবং তার পরের দিনও আমাদের সেম জায়গাতেই ডান্সের রিহার্সাল ছিল এবং সেদিনকে বাপ্পাদা ছিল এবং বাপ্পাদা যেদিনকে প্রেজেন্ট ছিল সেদিনকে রাইদিও কোন গানে ডান্স করবে সেই ডান্স পারফরমেন্সটা করে দেখাচ্ছিল এবং অপূর্ব সুন্দরভাবে পশ্চার নিচ্ছিল, ডান্স করছিল এবং গানটাও ভীষণ সুন্দর ছিল, শিশিরে শিশিরে শারদপ্রাতে। এবং সেকেন্ড গানটা ছিল বাজলো তোমার আলোর বেনু। এটা দুটো গান মিক্স ছিল এবং দুটো গানেতেই রাইদি একসাথেই পারফরমেন্স করছিল। রাইদির পারফরমেন্স প্রায় শেষের দিকে এবং আমাদের তখন খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা সরাসরি চলে গেছিলাম আমাদের লাঞ্চ ব্রেকে। সেদিন আমি বানিয়ে নিয়ে গেছিলাম চাউমিন সবার জন্য এবং সবাই সবার মতো খাবার নিয়ে এসেছিলো এবং সবার মিলে বসে আবার সেই একসাথে খাবার শেয়ার করে খাওয়া। অপূর্ব এক্সপিরিয়েন্স এই গ্রুপের সাথে ডান্স করে আমার। প্রত্যেকটি মানুষ এত ভালো এবং আমরা আবার পারফরমেন্সে চলে এসেছিলাম কারণ বাপ্পাদা সেদিনকে প্রেজেন্ট ছিল এবং বাপ্পাদা আমাদের পারফরমেন্স দেখতে চাইছিল যে কতটা পারফেক্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আবার পশ্চা নিয়ে দাঁড়িয়ে গেছিলাম এবং বাপ্পাদাকে দেখানোর জন্য যে আমরা কীরকম কী প্র্যাকটিস করেছি এবং কীরকমভাবে কী তুলেছি। তো রাইদিও সেদিনকে আমাদের সাথে প্র্যাকটিসে ছিল এবং মেন ক্যারেক্টার রাইদিরই ছিল। তো রাইদি জাস্ট স্টার্টিং হচ্ছে গান। এইভাবে সেদিনকে আমাদের এই ডান্স করে প্র্যাকটিস শেষ হয় এবং আমরা অপেক্ষা করছিলাম পরের দিনে, কারণ পরের দিন আমাদের স্টেজ দেখার দিন ছিল এবং ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা ওই দিনটার জন্য। তো ফাইনালি সেই দিন, যেই দিন আমি দেখলাম আমার ফার্স্ট ডান্স পারফরমেন্সের জায়গা, আমি সবার আগে পৌঁছে গেছিলাম হোয়াইট কুর্তি অ্যান্ড পিঙ্ক লেগিংস। এদিকে সবারই একটা ড্রেস ছিল আর বন্ধুরা এই হচ্ছে সেই স্টেজ, সেই আমার নিজেকে প্রকাশ করার জায়গা, এই হচ্ছে অডিয়েন্সের সিট, এই হচ্ছে স্টেজ। আমি যে কি ভীষণ হ্যাপি ছিলাম। তো যাই হোক, রাইদি আসার সাথে সাথেই বললো সবাইকে যে যেতে হবে, একটু ছোটো টিফিন করতে হবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই স্টেজটা ছেড়ে আমার নড়তে ইচ্ছে করছিল না। মানে মনে হচ্ছিলো আমি কতক্ষণ এই স্টেজটাকে একটু মন প্রাণ ভরে দেখবো। বাট রাইদি সবাইকে জোর করে নিয়ে গেছিলো টিফিন করাতে এবং আমি কোনোদিন ভুলতে পারবো না এই বরানগর রবীন্দ্র ভবন, যেটাতে আমি প্রথম নিজেকে প্রকাশ করতে পেরেছিলাম, মেলে ধরতে পেরেছিলাম। তো সবাই সেদিনকে হোয়াইট পরে আসেনি, যারা যারা সবাই ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম টিফিন করতে এবং সামনে একটা মিষ্টির দোকান ছিল, সেখানে সবাই আমরা কচুরি খাচ্ছিলাম। আমরা এখন রবীন্দ্র ভবন বরানগরের সামনে ব্রেকফাস্ট করছি, কচুরি তরকারি। তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসো এবং এখানে ভিজিট করে খাওয়া দাওয়া করবে এবং সাবস্ক্রাইব টু প্রিয়াঙ্কা জি চ্যানেল। আর খাবার চেয়ে বৃষ্টি জি, ঠিক আছে? সবাই মিষ্টি মুখ করেছিল এবং আমরা খাচ্ছিলাম টক দইয়ের ওপর বোঁদে। এটা হচ্ছে রাইমার একটা স্পেশাল ডিশ। তো আমরা আবার ফিরে এসেছিলাম খাওয়া দাওয়া করে স্টেজেতে এবং আমাদের রিহার্সাল টাইম। আমাদের সাথে আরও অনেকে যারা পারফরমেন্স করছিল তারাও সবাই চলে এসেছিলো এবং তারাও আমাদের সাথে ছিল এবং আমাদের পারফরমেন্স দেখছিল। আমি সত্যি সেই স্টেজটা থেকে, সেই অডিয়েন্সে বসার সিট, এইগুলো থেকে আমি চোখ ফেরাতে পারছিলাম না। মানে আমার লাইফ টাইম এটা এক্সপিরিয়েন্স যে আমি স্টেজে দাঁড়াতে পেরেছি, আমি ডান্স করতে পেরেছি, আমার ডান্স এতজন মিলে দেখবে, মানে এটা আমার জীবনে যে কত বড় একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কত বড় হ্যাপিনেস, কতটা খুশির দিন। আমরা বসে বসে সেখানে স্টেজেতে ডান্সের রিহার্সাল করছিলাম এবং সেখানে আদার্স যারা ছিল তারাও ডান্স করছিল এবং সবাই তোমাদেরকে হাই বলছিল। এবং দেখো ওখানে সবাই ডান্স পারফরমেন্স করছিল। অ্যাকচুয়ালি ওখানে মহালয়ার একটা প্রিপারেশন চলছিল, যেখানে আমাদের যে ফার্স্ট ডে ডান্স ছিল সেটা ছিল রাত্রি দাসের সাথে। রাত্রি দাস ওয়াজ এ ভেরি বিউটিফুল ডান্সার। এবং দেখো আমরা সবাই তখন স্টেজে এবং আমরা পারফরমেন্স করছিলাম, আমাদের পশ্চারগুলো দেখে নিচ্ছিলাম যে কোথা থেকে কী করবো। আমরা সেখানে সবাই হোয়াইট করে এসেছিলাম কারণ এটা রাইডের কনসেপ্ট ছিল যে সবাই আমরা হোয়াইট করে আসবো এবং কি সুন্দর লাগছে দেখো আমাদের সবাইকে। তো ফাইনালি আমরা স্টেজ রিহার্সাল করছিলাম সেদিন।
সো ফাইনালি সেই দিনটা এসে গেছিলো যেদিন আমাদের রিয়েল পারফরমেন্স ছিল, এবং আমি বাড়ি থেকে শাড়িটা পরেই যাচ্ছিলাম, বিকজ ওখানে কীরকম কী চেঞ্জিং রুম পাবো সেটা আমি জানতাম না। তো আমি শাড়িটা পরে নিয়েছিলাম এবং আমরা উবেরের জন্য ওয়েট করছিলাম। আমি হাতে আলতা পরেছিলাম, পায়ে আলতা পরেছিলাম, এবং উবের চলে এসেছিলো। আমি আর পিয়ুষ সেদিকে উবেরেই যাবো, কারণ দুদিন আগে পিয়ুষের প্রচণ্ড রকম শরীর খারাপ হওয়াতে আমি কোনো রিস্ক নিতে চাইনি। তো আমরা উবেরে করে জাস্ট বেরিয়ে পড়েছিলাম, এবং দেবত্রাকে ফোন করে দিয়েছিলাম, ও হেমার সাথে বিটি রোডে ওয়েট করছিল, এবং আমরা বিটি রোড হয়েই রবীন্দ্রভবন ঢুকেছিলাম। এবং একটু বাদেই তোমরা দেখতে পাবো ওদের দুজনকে। এই দেখো দুজনে এসে গেছে, দেবত্রা অ্যান্ড হেমা। আমার দেবত্রা আমার বলতে পারো পিয়ুষ একদিকে যদি সাপোর্ট হয়, দেবত্রা আমার লাইফের আরেক দিকে সাপোর্ট। তো ও না হলে আমি, ও আর পিয়ুষ না থাকলে আমি সত্যিই ভীষণ নিজেকে বিশ্বাস করতে পারি না। তো ওরা আমার লাইফের আমার বিশ্বাস। আমরা গল্প করতে করতে কথা বলতে বলতে জাস্ট পৌঁছেই গেছিলাম প্রায়, এবং খুব নার্ভাস লাগছিল, খুব কনফিউজ লাগছিল, মানে বুঝতে পারছিলাম না যে পুরো ব্যাপারের এক্সাইটমেন্টটাকে কী করে আমি হ্যান্ডেল করব। যাই হোক, এসে পৌঁছে গেছিলাম এবং নিজেকে নিজেই বলছিলাম অল ইজ ওয়েল, কারণ নিজেকে নিজে সবথেকে বড় ভরসাটা দেওয়া যায়। তো আমার সত্যিই মুখ চোখ সেদিনকে প্রচণ্ড রকম শুকিয়ে গেছিলো, এবং আমি বুঝতে পারছিলাম না আমি কী করব, এক্সাইটমেন্টটাকে কী করে কন্ট্রোল করব। এই দেখো অবন্তিকা দি সেদিন আমাদের মেকআপ করেছিল, আমার হেয়ার স্টাইল করেছিল, এবং শক্তি সেদিনকে আমাকে সাজিয়ে দিয়েছিল, কারণ ডান্সের মেকআপ কী করে করতে হয় সেটার ব্যাপারে আমার আইডিয়া ছিল না। তো অবন্তিকা দি সবার আমাদের হেয়ার করে দিয়েছিল। অবন্তিকা দি ইজ এ গুড হেয়ার ড্রেসার, মানে এত সুন্দরভাবে ও আমার হেয়ারটাকে মানে করে দিয়েছিল রেডি। আমার নিজেকে সত্যিই অন্যরকম লাগছিল, এবং আমি টুকটুক করে ভিডিও করছিলাম, এবং দেবত্রাও আমাকে ভিডিও করতে অনেকটা হেল্প করেছে। এবং তোমরা দেখো আমাকে কি সুন্দর লাগছে সেদিন, মানে নিজেকে নিজেই এত সুন্দর লাগছে, ভরসা করতে পারছিলাম না। এবং সিঁদুর পরা বাকি ছিল, বাকি আমার টোটাল মেকআপ কমপ্লিট ছিল। সেদিনকে বাইরে ভিডিও করছিল পিয়ুষ, এই ভিডিও ক্লিপগুলো আমার পিয়ুষের কাছ থেকে নেওয়া, পিয়ুষ অডিয়েন্সে ছিল, এবং সেদিনকে প্রচুর গেস্ট এসেছিলো, এবং তারাই সবাই একসাথে দীপ প্রজ্বলিত করছিল, এবং খুব সুন্দর একটা ঢাকের বাজনা দিয়ে শুরু হয়েছিল আমাদের প্রোগ্রাম। দেখো তোমরা আগে শুনতে পারবে, সবটাই আমি রেকর্ড করেছি শুধুমাত্র তোমাদের জন্য, যে দেখানোর জন্য যে ইয়েস এলজিবিটি কমিউনিটিও সব কিছু করতে পারে, এত সুন্দর ডান্স পারফরমেন্স করতে পারে। জাস্ট মানে প্রমাণ করার কিছু নেই, কিন্তু মানুষের বোঝার এখনও অনেক দেরি, যে আমরাও 8-5 জনের মতো সাধারণ মানুষ, আমাদেরকে সুযোগ দিলে আমরা সব করতে পারি। বন্ধুরা তোমরা বলো তো, এত সুন্দর ঢাকের আওয়াজ শুনে কেউ চুপ করে বসতে পারে? অডিয়েন্স পর্যন্ত ডান্স করতে শুরু করে দিয়েছিল, এবং আমরাও ব্যাক স্টেজে ডান্স করছিলাম, এবং মানে সত্যি মানে মনে হচ্ছিল জাস্ট পুজো এসে গেছে, মা বোধহয় আসতেই চলেছেন, এরকম একটা মানে অপূর্ব সুন্দর ঢাক বাজাচ্ছিল ওই দুই ছেলে। আমি ভাবছিলাম যে স্টার্টিংটা যদি এত ভালো হয়, তো এর পরের পারফরমেন্সগুলো কত ভালো হবে। এবং রাত্রি মানে সে যখন মাতৃরূপে আসে, তখন সত্যি অডিয়েন্সও দাঁড়িয়ে হাততালি দেয়, মানে সেই রূপ আমি মানে সত্যি আমি কোনোদিন এর আগে রাত্রিকে লাইভ পারফরমেন্স করতে দেখিনি, এই ফার্স্ট আমি রাত্রির সাথে কাজ করছি। এবং দেখো মা দুর্গা এসে গেছেন, একটা ছোট্ট মূর্তি এবং একটা কলা গাছ স্থাপন করে, তারপরে আমরা প্রোগ্রাম স্টার্ট করব। এবং স্টার্টিংয়েই তোমরা দেখতে পাবে একটা সারপ্রাইজ আছে, যে কি সুন্দরভাবে পুরো প্রোগ্রামটাকে পরিচালনা করেছিল ওরা। এই মন্ত্র উচ্চারণ, এই উচ্চারণের যে মানে একটা তেজ, একটা আলো, মানে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট এই মন্ত্র উচ্চারণের অডিওটা যখন চলছিল, তখন জাস্ট গায়ে কাঁটা দিচ্ছিল, এবং এরপরেই জাস্ট পর্দা সরে যাবে এবং পারফরমেন্স শুরু হবে। কি অসাধারণ পরিচালনা, মানে একজন ডান্সার সে নৃত্যের মাধ্যমে পুরো মহালয়াটা যেটুকু পোর্শন বলা হয়েছে সেটুকু পোর্শন সে মানে আমাদের বিস্তারিত বোঝাচ্ছে। এদিকে শ্রী ব্রহ্মা ধ্যানরত এবং শ্রী বিষ্ণু শয়নারত অবস্থায় রয়েছে, এবং কিভাবে অসুর দল এসে স্বর্গে আক্রমণ করেছিল সেটা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই
পুরোটাই এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে এবং কি অপূর্ব পরিচালনা। সত্যি আমরা ব্যাক স্টেজ থেকে দেখছিলাম এবং পিউষ তোমাদের জন্য, স্পেসিফিক্যালি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য এই ভিডিওগুলো অডিয়েন্স থেকে বসে ও করেছে এবং থ্যাঙ্কস টু পিউষ যে আমিও তোমাদের সাথে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি, কারণ আমরা ব্যাক স্টেজ থেকে যতটা দেখা যাচ্ছিল সেখানে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না, কিন্তু অডিয়েন্স থেকে সত্যি অসাধারণ লাগছিল। অপ্সরারা অবতীর্ণ হলেন এবং সত্যিই অপ্সরাদের মতনই দেখতে, অপূর্ব ডান্স পারফরমেন্স, অপূর্ব তাদের পোশাক, অপূর্ব তাদের পশ্চার, অপূর্ব অপূর্ব পারফরমেন্সগুলো এগোচ্ছিল ততই আস্তে আস্তে সমস্ত জিনিসটা সবার কাছে ক্লিয়ার হচ্ছিল যে অ্যাকচুয়ালি এরপরে কী হতে চলেছে। এরপরে মানে মহাকালী আসতে চলেছে, যে মহাকালী সেজেছিল তার মানে সেই সাজের মধ্যে তাকে যে কি অপরূপ সুন্দর লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। যে সত্যি যদি মহাকালীকে কেউ কোনোদিন দেখে সে বোধহয় ওই রূপেই আসবে। এবং তিনি মানে সত্যি যখন কেউ মাতৃরূপে আসে তখন সেই মা বিচার করে না যে আমার রূপ কে ধারণ করছে, তো সেই ধারণের মধ্যেও মানে এত সুন্দর মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই পুরো যে নাটক বা পুরো যে আমাদের মহালয়ার বিস্তারিত বর্ণনা, এটা বোধহয় এর আগে আমি এত ভালো কোথাও দেখিনি। এই মা কালী সুসজ্জিত, সুশোভিত, গলায় লম্বা জবার মালা এবং প্রত্যেকটি মানে জিনিস যে মানে সত্যি মানে মাতৃ দর্শন যাকে বলে, সেই দর্শন করা মানে মনে হচ্ছিল সেই দর্শনই বোধহয় আমি করছি। এবং এত সুন্দর লাইটিং, এত সুন্দর তাদের সাজ পোশাক, এত সুন্দর তাদের কথা বলা, মানে আমি সেদিনকে যে আমি কি দেখছিলাম সত্যি আমিও বোধহয় মুগ্ধ হয়ে গেছিলাম। এইবার শুরু হতে চলেছিল এক যুদ্ধ, যেখানে অসুরদের সাথে শ্রী বিষ্ণুর এই যুদ্ধ। এবং শ্রী বিষ্ণু সেখানে মানে 4টে হাত নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সত্যি মনে হয় রিয়েল। আর অসুরদেরও সেরকম দাপট, তাদের নাচের অঙ্গভঙ্গি সব কিছু এত পারফেক্ট, মানে মনে ছিল না লাইভ মানে কি দেখছি, মানে নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না, অন্তত আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। এবং পিউষ অডিয়েন্স থেকে এই পুরো জিনিসগুলো রেকর্ড করেছে এবং আই এম সো হ্যাপি যে ও আমাকে মানে আমি যাতে দেখতে পাই সেই জন্য করেছে। আর আমি ব্যাক স্টেজ থেকেও দেখছিলাম এবং সত্যি মানে অপূর্ব লাগছিল, অপূর্ব। এভাবে শেষ হলো এক পর্ব, যেখানে বিষ্ণু আবার শয্যাগত হলেন এবং মহামায়া আমাদের আশীর্বাদ দিচ্ছিলেন। এরপরে এন্ট্রি হবে অসুরের, মহিষাসুরকে দেখে মানে অডিয়েন্সরা পর্যন্ত উঠে দাঁড়িয়ে ক্ল্যাপ করছিল এবং সবাই আনন্দিত হচ্ছিল, কারণ সত্যি মনে হচ্ছিল যেন মহিষাসুর মর্দিনীর মহিষাসুর অবতীর্ণ হয়েছে। এবং তার যেরকম ড্রেসেন আপ সেরকম তার তেজ, সেরকমভাবে সে পারফরমেন্স করছে এবং মানে অপূর্ব তাদের মুখের মানে হুঙ্কার। এদিকে অন স্টেজ মহিষাসুর তাণ্ডব করছে, এদিকে ব্যাক স্টেজে মহামায়া তখন রেডি হচ্ছে তার 10 হাত নিয়ে। মানে এই রূপে রাত্রিকে দেখা মানে সত্যিই মনে হয় যে মহামায়ার বোধহয় ওই আরেকটা রূপ, মানে তার সেই চুল, তার সেই
10 হাত, তার সেই ঢাকের সাজ, তার সেই তাণ্ডব, তার সেই মানে স্টেজ অডিয়েন্স সবাই যেন সেই মাতৃরূপে মাতৃ আরাধনায় মগ্ন। এবং আমি জাস্ট বলে বোঝাতে পারবো না বন্ধুরা যে কি সুন্দর এই পুরো টোটাল ভিডিও এবং টোটাল জিনিসটা। মানে আমি এটা ব্যাকস্টেজ থেকে ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য, যে কত সুন্দরভাবে সব জিনিসটা উপস্থাপনা করলে সেটা রিয়েল নাকি সেটা সাজানো বোঝা যায় না। মানে তোমরা দেখো তার ড্রেস, তার ঢাকের সাজ, তার মানে চলন, অঙ্গভঙ্গি সব কিছুই। এবং আরেকটা ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছিলো এবং এইসবের মধ্যেখানে আমাদের যে ডান্সের ভিডিও সেটা এখনও পর্যন্ত হাতে পাইনি। তার সেটা যার ফোন থেকে করা হয়েছিল সে অ্যাকচুয়ালি আমাকে এখনও দেয়নি, তার সাথে আমার কন্ট্যাক্ট করতে পারছি না, তো সেই কারণেই সেই ভিডিওটা আমি দিতে পারলাম না। এবং আবার মহামায়া উত্তীর্ণ, সে তার মহামায়া তার হুঙ্কার নিয়ে মহিষাসুরকে ডাকছে রণভূমিতে। মানে কি সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা দেখো, মানে সত্যিই মনে হচ্ছে মহামায়া স্বয়ং অবতীর্ণ। শুরু হয়ে গেছিল যুদ্ধ, একে একে সমস্ত অসুরকে হারিয়ে মহামায়া একাই রণভূমিতে। অসুররাও মানে অসুরদেরও এত সুন্দর ড্রেসেন আপ, মানে সত্যি কিছু বলার নেই। সেরকম লাইটিং, সেরকমভাবে মিউজিক, মানে এই যে মিউজিকটা এখনও শুনলে বন্ধুরা আমি সত্যি বলছি আমার গায়ে কাঁটা দেয়। মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই যে টোটাল উপস্থাপনা এটা কতটা সুন্দর। মানে আমি নিজের চোখে আজও বিশ্বাস করাতে পারি না যে এত সুন্দর উপস্থাপনা আমরা দেখেছি এবং কত সুন্দর সেটা। এবং মহামায়ার সেই হুঙ্কার। আমি ছোটো থেকেই টিভিতে মহালয়া দেখতে ভীষণ ভালোবাসতাম। ছোটো থেকেই মহামায়ার অনেক রূপ দেখেছি, অনেক টিভি অ্যাক্ট্রেস, অনেক সিরিয়াল অ্যাক্ট্রেস সবাই মহামায়া রূপে টিভিতে আমাদেরকে দেখিয়েছে, মনোরঞ্জন করেছে, কিন্তু কোনোদিনও আমি মহালয়া লাইভ দেখিনি। তো এইটা আমার এত বছরের জীবনের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি এত বছর বাদে মহালয়া দেখছি। এবং মহালয়া দেখছি সেই মানুষের মাধ্যমে যে অর্ধ নারীশ্বর, যার মধ্যে ঈশ্বর বাস করে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা এলজিবিটি কমিউনিটির মানুষ অর্ধ নারীশ্বর, এবং অর্ধ নারীশ্বরের মধ্যেই শিব পার্বতী একসাথে বিরাজ করে এবং তারা সবাই ঠাকুরের অনেকটা কাছের হয়। তো আমি মানে নিজের চোখকে জাস্ট বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি কী দেখছি। তো সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেছিলো মহামায়া আর অসুরের নৃত্য এবং তাদের হুঙ্কার, তাদের এক একটা নাচের পশ্চার। মানে জাস্ট আমি বিশ্বাস করাতে পারছি না বন্ধুরা, তোমরা মানে কতটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে জানি না, তবে আমি রিয়েলি যেটা ফিল করেছি সেটা আজও তোমাদের কাছে যখন আমি ডিসক্রাইব করছি আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে যে আমি কি ফিল করে এসেছি, বিশ্বাস করো বন্ধুরা আমার আজও গায়ে কাঁটা দেয় এই ভিডিওটা দেখলে, যে আমি সত্যি মহামায়াকে দেখছি এবং অসুরকে দেখছি। অসুর তো মানে সত্যি কথা বলতে অসুর এখনও বিরাজমান এবং মহামায়া সত্যিই বোধহয় আসেন সেই অসুর নাশ করতে। এবং আমার কাছে রাত্রির এই রূপটা মানে আমি সারা জীবনে ভুলতে পারবো না। এবং দেখো একটা সিংহও মানে ছিল এই পুরো পরিচালনার মধ্যে, মানে কোনো কিছু ওরা বাদ রাখেনি, সবটাই ওরা মানে দিয়েছিল যে যাতে কোনো কিছু দিয়ে কমতি না মনে হয়।
দেখো বন্ধুরা, দর্শকরা রীতিমতো সিট থেকে উঠে হাততালি দিতে শুরু করে দিয়েছিল। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, যে অডিয়েন্সরা কতটা পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিল এই পুরো ড্রামাটা দেখে। মানে এটা জাস্ট মনে হচ্ছিল আমরা লাইভ মা মহামায়াকে দেখছি, এবং সে কতটা মানে ভয়ঙ্কর হতে পারে যখন সে অসুরকে নিধন করে, এবং সব কিছুর মধ্যেখানে একটা অপূর্ব স্নিগ্ধতা, অপূর্ব একটা মানে মানে আমি কী বলবো, মানে আমি বলে উঠতে পারছি না। মানে আমি কি দেখে এসেছি বা কি তোমাদের দেখাচ্ছি, মানে আমি জানি না ভিডিওর মাধ্যমে তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মানে এটা আমার জীবনে দেখা সেরা 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 মহালয়া। শেষ হলো, শেষ পর্যন্ত মহামায়া অসুর নিধন করলেন, এবং মানে এই রূপ সত্যি আমার সারা জীবন আমার চোখে রইল। মানে আমি রাত্রিশের এই রূপ কোনোদিন ভুলতে পারবো না। এবং তারপরে আমরা সবাই মিলে ডান্স করেছি এবং এনজয় করেছি পুরো ব্যাপারটাকে। মানে মা দুর্গা যখন ধরাধামে আসেন তখন আমরা সবাই যেরকম দুর্গা উৎসবে আনন্দ করি, ঠিক সেইভাবে আমরা সবাই সেখানে দুর্গা উৎসব আনন্দ করছিলাম, এবং ঢাক বাজাচ্ছিল, গান হচ্ছিল, মানে মনে হচ্ছিলো জাস্ট পুজো মনে হয় এখানেই, এটাই তো পুজো আমাদের। ভাবেই শেষ হলো আমাদের মহালয়া সেদিন, এবং এরপরে ছিল ইন্টারভিউ টাইম। তো অবতরণ হয়েছি, আর ইনি হচ্ছেন। নমস্কার, আমি রাত্রি দাস, বলছিলাম আজকে দুর্গার ভূমিকায় মুখ্যমন্ত্রীতে। মানে মহালয়ার আগে পিতৃপক্ষের অবসান আর কালকে মাতৃপক্ষের শুরু। অ্যাকচুয়ালি সবসময় তো সব রকম অনুষ্ঠানেই মা দুর্গাকে আমরা পেয়েছি বা দেখেছি, কিন্তু তো বিভিন্ন সংবাদ মাধ্যম এসেছিলেন ওদের ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং পূজা শর্মা এসেছিলেন দিল্লি থেকে স্পেসিফিক্যালি এই প্রোগ্রামটার জন্য। পূজা শর্মাকে আমি অনেক দিন ধরে বছর ধরে ফলো করি। ऊपर वाला हम लोग को इग्नोर नहीं किया। बचपन जब से हम दुनिया में आए हैं तब से ही हम लोग को भगवान गोद में रखे हैं। हम लोग को कोई तकलीफ नहीं होते। हम लोग को ये की प्रॉब्लम है जो आप लोग का प्यार नहीं मिलते। तो सोचो, आप लोग तो पूरा अभी मैं बोलेंगे पूरा तमाशा देख लिया। एक बार भी अंदर की कहानी आप लोग जानते हो। मैं बम्बई से आई हूँ, इसके मन में कितना दर्द है, हम लोग के मन में कितना दर्द है। हम लोग भगवान के बचपन से ही भगवान के सिवा और कुछ नहीं देखते। देखो भगवान के नाम से खा रहे हो, आप लोग का प्यार, आप लोग का एक्सेप्टेंस अभी तक भी नहीं मिला। ये शो के बाद जब हॉल से बाहर चले जाओगे वही ठुकराओगे। जो है कितने सारे नाम दे दिया आप लोगों ने, इनके बारे में कुछ सुनते ही नहीं, आप कभी सोचते ही नहीं। ये सब बोलने से पहले पहले हम लोग कौन है प्लीज एक बार दिल से फील कीजिए, फील कीजिए। हम लोग ऐसा क्यों 8-10 लड़का लड़की सब क्यों नहीं कर पा रहे एक ही जगह पे भगवान को लेके बैठिए? क्यों? क्योंकि हम लोग को भगवान के सिवा कुछ दिखाई नहीं दिया। बहुत कोशिश किया मैं आप लोग के साथ घूमने के लिए, लेकिन आप लोग एक से भी नहीं किए। हम लोग भगवान के सिवा कोई है ही नहीं। मुझे ये बात पूछने से पहले आप खुद के आपको पूछो, आपको कैसा लगा? हम लोग तो सुबह से शाम तक भगवान के सिवा कुछ देखते ही नहीं, तो वही खींच के लेके आए। एक बार बोला है, आप लोग कोई नहीं बुलाया। कौन? मेरे अपने बुलाए मुझे, जी दीदी तुम आओ। मैंने बोला तू खाली एक बार बोल, मैं जैसे सब इवेंट कैंसिल करके मैं आ जाएंगे, क्योंकि ये अपनापन मुझे खींच के लेके आए। आप लोग तो एक फोटो खींच। সমাধি এসছিল সেদিনকে। সমাধি আমার রঞ্জিতাদির ভীষণ কাছের মানুষ, এবং আমিও সমাধিকে চিনি। সমাধির সাথে যখনই দেখা হয় সমাধি একটা মিষ্টি হেসে আমাদের সবাইকে মানে হাগ করে, বুকে টেনে নেয়। এইটাই সমাধির বিশেষত্ব, যে সমাধি মানুষের মধ্যে বিভেদ করে না।
প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে পৌঁছেছিলাম এবং আমি আমাদের ডান্সের এই দিনের ভিডিওটা দিতে পারলাম না, তার জন্য আই এম ভেরি সরি। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি এই দিনকার ডান্সের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায়। এবং ওই দিনকে আমরা এখানকার প্রোগ্রাম শেষ করে আমরা যে যার মতো বাড়ি চলে গেছিলাম এবং আমাদের সেকেন্ড ডে প্রোগ্রামের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। সেকেন্ড ডে আমি আর পিয়ুষ উল্টোডাঙ্গা অবধি ট্রেনে গেছিলাম এবং ওখান থেকে আমাদের গন্তব্য ছিল CCU, যেটা হচ্ছে অফ বিট, যেটা আমাদের পড়বে হচ্ছে সায়েন্স সিটির ওখানে। এবং আমরা সেদিনকে রাস্তাতে যেতে যেতে প্রচুর বাঁশের বাঁধন, ছোট্টখাট্ট দু একটা প্যান্ডেল এবং দু একটা জায়গায় দেখছিলাম যে মা যাচ্ছেন গাড়িতে করে। তো সেই ভিডিও পিয়ুষ তোমাদের জন্য কিছুটা কালেক্ট করেছে। এই দেখো, লক্ষ্মী গণেশ সরস্বতী একটার মধ্যে এবং মহামায়া আরেকটার মধ্যে। এই দিনের প্রোগ্রামটার বিশেষত্ব ছিল যে এই প্রোগ্রামটা টোটালি আমাদের LGBT কমিউনিটির মধ্যেই ছিল এবং এখানে আসার যারা গেস্ট ছিলেন তারাও ভীষণ স্পেশাল ছিলেন। তো সত্যি এই দিনের প্রোগ্রামটার জন্য আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল আমাদের। মা দুর্গাও আমাদের সাথে সাথে যাচ্ছিল, তার গাড়িটা আমাদের গাড়ির আগে ছিল এবং আমি জাস্ট চালাটাই আমি দেখাতে পারছি এবং এটা পুরোটাই পিয়ুষের ক্যাপচার করা, পিয়ুষের ভিডিও করা যে যাচ্ছে মহামায়া। আমি মুখটা দেখতে পাইনি, তার জন্য একটা আফসোস হচ্ছিলো, কিন্তু আমি সব কিছু বলে আবার আমার মনটা চলে গেছিলো গানের দিকে। আমি গাড়ির মধ্যেই গানটা চালিয়ে বারবার ধরে শুনছিলাম যে গানটা একবার মুখস্থ করা দরকার, কারণ এই গানটা সবে মানে লঞ্চ করেছিল উমা আইলো বাড়িতে। তো মানে এই গানটা আমি জাস্ট শুনছিলাম, কিন্তু এই গানটা আমার টোটালি মনে ছিল না। তো আমি জাস্ট এই গানটা মনে করছিলাম এবং মাকে ডাকছিলাম যেন এইটাতে আমাকে উদ্ধার করে দেয়, কারণ রাইদি আমাকে সারপ্রাইজ দিয়েছিল, যেটা হচ্ছে যে হঠাৎ করেই ফোন করে বলে যে একটা সোলো ডান্স করতে হবে এনি হাউ। তো আমি জাস্ট একদিন দুদিনের মধ্যে প্রিপেয়ার করেছিলাম এই ডান্স পারফরমেন্সটা। তো আমরা এসে পৌঁছে গেছিলাম CCUতে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ গেস্টদের দেওয়ার জন্য কিছু মায়ের মুখ এবং কিছু উত্তরীয় রয়েছে। এবং এই পুরো হলটা যাদের প্রোগ্রাম, মানে আমরা যাদের কাছে প্রোগ্রামের জন্য এসেছিলাম, প্রান্ত কথা যেটা বাপ্পাদা দ্বারা পরিচালিত, সেই সবাই মিলে এই পুরো হলটাকে সাজিয়েছে এবং এই চেয়ার টেয়ার সব কিছু ভীষণ মানে ভালো লাগছিল দেখে যে এত সুন্দর স্টেজে আবার পারফরমেন্স করব। এবং এখানে আমার একটা সোলো ডান্স পারফরমেন্সও আছে, যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর হলটা, মানে কি সুন্দর করে ওরা গাছগুলোকে ড্রয়িং করেছে এবং ফটো সেশন চলছে অফ বিট, তোমরা দেখতেই পাচ্ছ পোস্টার লাগানো। এবং এখানেই আমাদের ডান্স পারফরমেন্স জাস্ট হবে, দুটো ডান্স পারফরমেন্স। তো এখানে লাইটিং চেক করা হচ্ছিল এবং গ্রিন রুমে আমরা সবাই সেদিন রেডি হচ্ছিলাম। সেম সেদিনকেও অবন্তিকাদি সবার হেয়ার করে দিয়েছিল এবং আবার রেডি করে দিয়েছিল। আমাদের একই ড্রেস আপ ছিল, যেখানে ওখানে কোনো কিছুই চেঞ্জেস ছিল না, শুধুমাত্র কানের আর এবং হারটা আমাদেরকে রাইদি প্রোভাইড করেছিল, যেটা দুর্গা মূর্তির সাথে ছিল। খুব নার্ভাস লাগছিল, ভীষণ নার্ভাস লাগছিল, কারণ এখানে আমার সোলো পারফরমেন্স ছিল এবং আমি ভীষণ নার্ভাস ফিল করছিলাম, কারণ আমি সত্যি অনেক মানে বছর, মানে বলতে পারো কোনোদিনই আমি এর আগে একা ডান্স পারফরমেন্স করিনি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম আমি স্টেজের মধ্যে ডান্স করছিলাম। পিয়ুষ আমাকে একটা কথাই বলেছিল যে যাই হয়ে যাক তুমি থামবে না, তোমার যে স্টেপ মনে আসে তুমি সেই স্টেপই করো, তুমি ঠিক বেরিয়ে যাবে। তো যাই হোক, ও অ্যাডভাইসটা কানে নিয়ে তাও খুব টেনশন করছিলাম। এবং অমর্তিকাদি সুন্দরভাবে হেয়ার করছিল। মানে তোমরাও যদি ইন ফিউচার কোনো রকম হেয়ার করাতে চাও তাহলে তোমরা অবন্তিকাদির সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আমাকে জানিও, আমি তাহলে ওনার নাম্বারটা ইনবক্স করে দেবো তোমাদের।
এদিকে বাইরে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, বাপ্পাদা অলরেডি প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে গেস্টের মধ্যে অনেকে আছেন যাদের তোমরা চেনো এবং যাদের আমি চিনি। আমি অপর্ণাদি কৌনিশদাকে চিনি এবং মৈত্রীদি, যিনি আমাদের এই পুরো প্রোগ্রামটা পরিচালনা করছিলেন, এবং তার সাথে অলোকানন্দা রয়, যিনি যার সামনে পারফরমেন্স করা আমার কাছে একটা বিশাল ব্যাপার। এই আমাদের টোটাল ডান্স পারফরমেন্স বন্ধুরা, আমি এখানে পুরো ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখো এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই যে একটা মাতৃরূপের দুর্গা আর ওই এক্সচেঞ্জ অফ এক্সপ্রেশন সবার মানে আর এত সুন্দরী সবাই বাপরে আর যখন বানাচ্ছিল ও যেমনি সুন্দর দেখতে ও নিমেষের মধ্যে বানিয়ে ফেলতো আমি না সত্যি ওটা দেখবো না ওদের নাচ দেখবো পূর্ণতার থেকে আমরা চোখ ফেরাতে পারছি না এত ভালো লেগেছে এত সুন্দর আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো দ্য সাটলটি এত সাটল এত পরিমিতি একটা মানে পরিমিতি কি বলবো আমি ভাষাটা সব খুঁজে পাই না যে সবকিছুর মধ্যে একটা কন্ট্রোল
যেটা এক্সপ্রেশন আমাদের পারফরমেন্স দেখে অলকানন্দাদি বসে থাকতে পারেননি, উনি উঠে এসে আমাদের কমেন্ট করছিলেন এবং উনি আমাদের ওনার সাথে ডান্স করার একটা অফারও দিয়েছেন, যেটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। এবং এইভাবেই আমাদের পুরো ডান্স পারফরমেন্স শেষ হয়েছে এবং এরপরে ডান্স পারফরমেন্সগুলোও তোমরা দেখবে, তোমাদের জন্য পুরোটাই রেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, আর তুমি এসে এসে বানাবে এরকম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আঁকবেন? আচ্ছা তাহলে আমি সবাইকে নিয়েই কিছু একটা বেরো দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল প্রেজেন্টেশন। এবার প্রোগ্রামের আরও একটা পারফরমেন্স যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটাও তোমাদের জন্য আমি রাখলাম আমার এই ভিডিওতে। এটা শেষ হতে হতেই এরপরে ছিল আমার সোলো পারফরমেন্স, লাইফে ফার্স্ট টাইম।
সবার সাথে টাইম স্পেন্ড, ফটোশ্যুট, খাওয়া, টিফিন, একসাথে ডান্স রিহার্সাল, সত্যি এই দিনগুলো ভোলার মতো নয়। এই দিনগুলো সত্যিই মনে রাখার মতো, সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে রাখবো। এবং আগামী দিনও আমি সবার সাথে এইভাবেই চলতে চাই, এইভাবেই মজা করতে চাই, এইভাবেই আরও অনেক 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 ডান্স করতে চাই। তোমরা আমার সাথে থেকেও, আমার প্রত্যেক সাবস্ক্রাইবার যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমি জানি আমার তোমাদেরকে ভিডিও দিতে অনেক লেট হয়, তুমিও প্লিজ, আমি প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছি, তোমাদের কাছ থেকে শুধু এইটুকুই আশা করব যে তোমরা আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইজ সাবস্ক্রাইব ইট। আমি সত্যি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি, জাস্ট একটু এডিটিংয়ে প্রবলেম হচ্ছে বলে তাই আমি এত তাড়াতাড়ি ভিডিওস দিতে পারছি না, তার জন্য আই এম ভেরি সরি। এবং তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে এইভাবে আগে এগিয়ে যাওয়ার জন্য একটু প্রেরণা দাও, কারণ তোমরা ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ। তো এইভাবেই আমার পুজোর আগে জার্নি শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। সবার সাথে আমি সব রকম ফটোস দিয়ে, ভিডিও দিয়ে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে।